43 জনের মৃত্যু, শনাক্ত 3809। বিশ্বে করোনায় আক্রান্ত কোটি ছাড়ানো। ভুয়া নমুনা পরীক্ষার অভিযোগ, নজরদারিতে ডায়াগনস্টিক সেন্টার। অস্তিত্ব সংকটে কিন্ডারগার্টেন। এবং প্রধান নদ নদীর পানি বাড়ছে, বন্যা পরিস্থিতির অবনতি। এটি নিউজ দেখছেন, আখি ভদ্র স্বাগত জানাচ্ছি বেলা ৩টার নিউজ আওয়ার অর্থাৎ নিউজ আর 3-তে। এতক্ষণ প্রিমিয়ার সিমেন্ট সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছিলাম, পুরো খবরে যাব। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। যথারীতি সংবাদের শুরুতেই জানিয়ে দেব worldometers.info অনুসারে বিশ্বের সবশেষ করোনা পরিস্থিতি। সারা বিশ্বে আক্রান্ত 1,97,986 জন, সুস্থ হয়েছেন 54,73,604 জন এবং মৃত্যু হয়েছে 5,01,593 জনের। এদিকে বাংলাদেশে আক্রান্ত 1,37,787, সুস্থ হয়েছেন 55,727 জন এবং এ পর্যন্ত মৃত্যু হয়েছে 1,738 জনের। করোনা সংক্রমণে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 43 জনের, আর এই পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1,738 জনে। আর নতুন শনাক্ত 3,809 জনকে নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা 1,37,787। রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,809 জন। 24 ঘন্টায় শনাক্তর হার 21.05% এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে 1,37,787 জন এবং এ পর্যন্ত শনাক্তের হার 18.87%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,409 জন, এ পর্যন্ত সুস্থ হয়েছেন 55,727 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 40.44%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 43 জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 1,738 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.26%। করোনা প্রাদুর্ভাব শুরুর 6 মাসেই প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা কোটি ছাড়িয়েছে। যদিও এর অর্ধেক মানুষই সুস্থ হয়ে উঠেছেন, অন্যদিকে মৃত্যু হয়েছে 5 লক্ষাধিক মানুষের। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এই ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন তৈরিতে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রাদুর্ভাবের পর করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। গত 11 মার্চ মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরপর থেকে 215টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া ভাইরাসে আক্রান্ত 1 কোটির বেশি মানুষ, তবে সুস্থ হয়েছেন অর্ধেকের বেশি। অন্যদিকে প্রাণহানি ছাড়িয়েছে 5 লক্ষাধিক বা 8%। ভাইরাসের বিস্তার ঠেকাতে দেশে দেশে লকডাউন কার্যকর করা হয়। এতে কোথাও নিয়ন্ত্রণে এসেছে, কোথাও আবার নিয়ন্ত্রণে আসার পর নতুন করে সংক্রমণ বেড়েছে। এর মধ্যে চীন অন্যতম। দেশটিতে করোনা নিয়ন্ত্রণের পর আবার সংক্রমণের ঢেউ লেগেছে, তবে গণহারে পরীক্ষা শুরু করেছে চীন। আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র। 26 লাখ মানুষ আক্রান্ত ও 1,28,000-এর বেশি প্রাণ হারিয়েছেন। প্রথম দিকে লকডাউন থাকলেও এখন প্রায় সব অঙ্গরাজ্যে তা শিথিল। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল ও মেক্সিকোয় করোনার বিস্তার সবচেয়ে বেশি। চীনের পর ভাইরাস ঘাঁটি গেড়েছিল ইউরোপে, বিশেষ করে ইতালি, ফ্রান্স, স্পেন, যুক্তরাজ্য, জার্মানি, নেদারল্যান্ডস ও সুইডেন মৃত্যুপুরী হয়ে ওঠে। কিন্তু কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ এবং কড়া লকডাউন শেষে প্রায় স্বাভাবিক ইউরোপ। যদিও দেশগুলোতে এখনো থামেনি করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা, তবে তা আগের তুলনায় উল্লেখযোগ্য হারে কমেছে। করোনার ভয়াবহতা দেখেছে এশিয়া ও মধ্যপ্রাচ্য। ভারতে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত মৃত্যুর সংখ্যা। পাকিস্তান ও রাশিয়ায় একই অবস্থা। জাপান, দক্ষিণ কোরিয়ায় কিছুটা নিয়ন্ত্রণে এলেও থামেনি সংক্রমণ। ইরান, ইরাক, ইসরায়েল, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো করোনার আক্রমণে বিধ্বস্ত, যে কারণে বন্ধ হয়ে গেছে এবারের হজ।
তবে স্থবির বিশ্বকে স্বরূপে ফেরাতে ধাপে ধাপে লকডাউন শিথিল করছে বিভিন্ন দেশ। আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা শুরু হয়েছে। ভাইরাস প্রতিরোধে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। অনেক দূর এগিয়েছে সে কার্যক্রম। আগামী 6 মাসের মধ্যে হয়তো ভ্যাকসিন পাওয়া যাবে, কিন্তু কে জানে ততদিনে করোনার ভয়াল থাবায় আরো কতজনের প্রাণ যাবে। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। করোনার ভুয়া টেস্টের মাধ্যমে জেকেজি হেলথের প্রতারণায় টনক নড়েছে স্বাস্থ্য অধিদপ্তরের। নমুনা পরীক্ষার জন্য নির্ধারিত বেসরকারি ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে নজরদারিতে আনা হচ্ছে। পাশাপাশি করোনা পরীক্ষার ফলাফল কতটা নির্ভুলভাবে দিচ্ছে ল্যাবগুলো তাও যাচাই করবে স্বাস্থ্য অধিদপ্তর। আহমেদ রাবি তানিমের রিপোর্ট। বাসায় গিয়ে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ছিল না জেকেজি হেলথ কেয়ারের। তারপরও অনলাইনে বিজ্ঞাপন দিত তারা। নমুনা পরীক্ষা না করেই টাকার বিনিময়ে দেওয়া হতো ভুয়া রিপোর্ট। প্রতারণার ফাঁদে ফেলে হাতিয়ে নেওয়া হচ্ছিল বিশাল অঙ্কের টাকা। জেকেজি হেলথ কেয়ারের অনুমোদন সম্প্রতি বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বেসরকারি পর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষ ৩,৫০০ টাকা নির্ধারণ করে দিয়েছে মূল্য, এবং এই যে পরীক্ষাগুলো হচ্ছে এগুলো গুণগত মান নিয়ন্ত্রণ সব আইডিসি থেকে করা হচ্ছে, এবং প্রত্যেকটা ল্যাবে কিন্তু দেখা হচ্ছে কোন ল্যাবে কতগুলো টেস্ট করা হচ্ছে এবং তাদের সরাসরি কিন্তু পর্যবেক্ষণ করা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের সাথে নিবন্ধিত ল্যাবগুলোর মধ্যে ঢাকায় 17টি বেসরকারি হাসপাতাল ও ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে। করোনার নমুনা পরীক্ষা নিয়ে জেকেজি হেলথ কেয়ারের বাণিজ্য প্রতারণার পর সাধারণ মানুষের ভিতর একটি প্রশ্ন দেখা দিয়েছে, সেটি হচ্ছে হাসপাতালগুলো থেকে পাঠানো নমুনা এবং ঘর থেকে নেওয়া নমুনাগুলো যে ল্যাবগুলো পরীক্ষা করছে সেই ল্যাবগুলো সঠিক ফলাফলটি দিচ্ছে কিনা। এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা যে বেসরকারি ল্যাবগুলো রয়েছে যেগুলো স্বাস্থ্য অধিদপ্তরের সাথে কোলাবোরেট হয়ে কাজ করছে সেই ল্যাবগুলো আদৌ এক্সিস্ট করে কিনা, সংখ্যায় ছাড়াও বাস্তবে তারা করোনার নমুনা পরীক্ষা করে সঠিক ফলাফলটি দিচ্ছে কিনা সেই উত্তরগুলো সাধারণ মানুষের জন্য খোঁজার চেষ্টা করেছে। সরকারি হাসপাতালের পিসিআর ল্যাব কিংবা বেসরকারি হাসপাতালের পিসিআর ল্যাবগুলো ছাড়াও এই মুহূর্তে সারা দেশে 66টির বেশি অর্থাৎ 70-এর কাছাকাছি ল্যাব কাজ করছে করোনার নমুনা পরীক্ষায়। ঢাকার পান্থপথে ডিএনএ সলিউশন ল্যাব গত 10 বছর ধরে বিভিন্ন ভাইরাস ও জিন নিয়ে গবেষণা করছে সংস্থাটি। স্বাস্থ্য অধিদপ্তরকে সহায়তা করতে প্রতিদিন 3টি পিসিআর মেশিনে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে 400 থেকে 500টি। বাসায় গিয়ে নমুনা নেওয়ার ক্ষেত্রে তাদের আছে সরকারি অনুমোদন। সেজন্য নতুন করে চালু করা হয়েছে কল সেন্টার। বর্তমানে উইদাউট এনি কোভিড টেস্ট অথবা কোভিড টেস্ট রিপোর্ট হাসপাতালে কোনো চিকিৎসা হচ্ছে না। সুতরাং হাসপাতালগুলো আমাদের অনেক প্রায়োরিটি থাকে। আমাদের কাছে যে পরিমাণ রিকোয়েস্ট আসে সেই কারণে হচ্ছে আমাদের একটা আমাদের ম্যানেজমেন্টকে নতুন করে সাজাতে হবে। তো সেইটার প্রসেস অলরেডি চলছে। আমরা পুরো ব্যাপারটাকে অনলাইন সিস্টেমে নিয়ে আসছি এবং আমাদের একটা কল সেন্টারে ডেভেলপ করেছি। তো এইটা করে আমরা আশা করছি যে আমরা এই সপ্তাহের মধ্যে আবার হোম কালেকশন শুরু করতে পারবো। বাট এই মুহূর্তে আমাদের প্রায় 40টার মতন কর্পোরেট ক্লায়েন্টস আছে, অল আর হসপিটালস। করোনার নমুনা পরীক্ষা নিয়ে জেকেজি হেলথের প্রতারণা অন্য ল্যাবগুলোর জন্য সতর্কবার্তা। আমাদের কাছ থেকে পজিটিভ স্যাম্পল নেগেটিভ স্যাম্পল নিয়ে যান এবং আমাদের সাথে ক্রস চেক করেন। কোভিড-19 যেহেতু একটা ন্যাশনাল ক্রাইসিস, সুতরাং এই ব্যাপারে সরকারের নজরদারি থাকাটা খুবই দরকার। আহমেদ রাব্বি তানিম, এটিএন নিউজ, ঢাকা। রাজধানীর ওয়ারিকে লকডাউনের জন্য চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর, কিন্তু এখনও এ বিষয়ে অন্ধকারে বাস্তবায়নকারী সংস্থাগুলো। সিটি কর্পোরেশন বলছে তারা কোনো নির্দেশনা পায়নি, আর স্থানীয় কাউন্সিলের লকডাউন বাস্তবায়নের সময় চান 48 ঘন্টা। ঢাকা দক্ষিণ সিটির 41 নম্বর ওয়ার্ড ওয়ারি। পুরান ঢাকার ঘনবসতিপূর্ণ এই এলাকা শুরু থেকেই করোনা সংক্রমণের শীর্ষ তালিকায়। তাই রাজাবাজারের পর রেড জোন চিহ্নিত এই জায়গাকে লকডাউন করতে চাই স্বাস্থ্য মন্ত্রণালয়। রোববার রাতে এমন খবর বেরিয়েছে, তবে এখনও আনুষ্ঠানিক কোনো নির্দেশনা পায়নি বাস্তবায়নকারী সংস্থা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মিনিমাম আমাদের 2 থেকে 3 দিন সময় দিতে হবে, কারণ সবার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আছে, সবার যা যা প্রয়োজন সব কিনে মজুত রেখে তো তারপরে তো লকডাউনটা আমাদের দিতে হবে। তারপরে চিকিৎসার ব্যবস্থা আছে, এখানে আপনার 24 ঘন্টা আমাদের অ্যাম্বুলেন্স দিতে হবে, নার্স দিতে হবে, ডাক্তার দিতে হবে। তারপরে সর্বোপরি ব্যবস্থা আমরা মেন্টালিভাবে প্রিপারেশন আছি, আমার স্বেচ্ছাসেবী বাহিনী প্রিপারেশন আছে। ওয়ারিতে 2.5 লাখ মানুষের বসবাস। আইডিসিআর এর তথ্য মতে রোববার পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা 163। হুট করে লকডাউন দিলে কোনো কার্যকরী আসবে না, সেটা সময় দিতে হবে। পাবলিকের সাথে তারা বাজার সাথে তারা নিজেদের প্রস্তুতি, অনেক কাজ থাকে,
সবাই তো একই কর্মে ব্যস্ত না। শুধু ওয়ারি দেওয়া লাভ না, পুরো ঢাকা দক্ষিণের 28টা যেই রেড জোন আছে ওই রেড জোন 28টাই কার্যকর করা দরকার একসাথে। খণ্ড খণ্ড লাভ হবে না, আমার মনে হয় না, আমাদের ধারণা আর কি। লকডাউন কার্যকর হলে এখানকার মানুষের স্বাভাবিক চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ঔষধ এবং নিত্যপণ্যের দোকান ছাড়া বন্ধ থাকবে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। যেহেতু আমাদের এনফোর্সমেন্টের জায়গা থেকে আমাদের কাজ করতে হবে, সো আমাদেরকে যদি এলাকা নির্দিষ্ট করে দেওয়া যায়, হয়তো আমাদের ক্যাম্পিংয়ের জন্য হয়তো কিছু সময় লাগতে পারে, সেটা হয়তো আমরা মিনিমাম টাইমের ভিতরে আমরা করে ফেলতে পারবো। তবে আমরা সুনির্দিষ্ট জায়গা, দিনক্ষণ এবং পাড়া মহল্লা বা রাস্তা আমরা যদি নির্দিষ্ট করে দেওয়া হয় আমাদেরকে, আমরা এটা ইমপ্লিমেন্টেশনে খুব দ্রুততার সাথে চলে যেতে পারবো। সরকারের জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটি ঢাকা দক্ষিণের 28টি এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করে, যা আবারও হালনাগাদ করার কথা রয়েছে। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। ভিআইপি এবং সাধারণ মানুষের মধ্যে কোনো ধরনের বাছ বিচার না করে চিকিৎসা দিতে ডাক্তারদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রবিবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, শেখ হাসিনার সরকার তথাকথিত ভিআইপি কালচারে বিশ্বাস করে না। অনেকে অভিযোগ করছেন সমাজের উচ্চ শ্রেণী তথা ভিআইপিরা সেবা পাচ্ছে হাসপাতালগুলোতে, তাদের প্রতি অ্যাটেনশন বেশি। তাহলে আমি প্রশ্ন রাখতে চাই, সাধারণ মানুষ যাবে কোথায়? সরকারি হাসপাতাল সহ চিকিৎসা বিষয়ক সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করব, বাছ বিচার নয়, ধনী গরিব নয়, বিত্তবান বিত্তহীন নয়, ভিআইপি নন ভিআইপি নন, সকল রোগী সমান। আপনারা রোগীকে রোগী হিসাবে দেখবেন, কোনো ব্যবধান তৈরি করবেন না। শেখ হাসিনা সরকার তথাকথিত ভিআইপি কালচারে বিশ্বাসী নয়। সরকার এর সংকটে এমন চর্চাকে নিরুৎসাহিত করে। করোনা প্রতিরোধে দীর্ঘ সময় পরেও পরিকল্পিত রোডম্যাপ দিতে না পারা কারণ সরকারের সমন্বয়হীনতা বলে অভিযোগ বিএনপির। সকালে জাতীয়তাবাদী হোমিওপ্যাথিক দলের উদ্যোগে করোনার ঔষধ বিতরণের ভার্চুয়াল অনুষ্ঠানে উদ্বোধন করে এসব কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকারের সঠিক সিদ্ধান্তের অভাবে করোনা নিয়ন্ত্রণহীন হয়েছে, জনগণের দুর্ভোগ চরমে। সরকারের ভুল নীতির কারণে আজকে সমগ্র দেশে কোভিড-19 ছড়িয়ে পড়েছে এবং এখন গ্রামে গ্রামে এই ভাইরাস, করোনা ভাইরাসের রোগী দেখা যাচ্ছে। সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে চিকিৎসার ক্ষেত্রে, যেটা তারা বলছেন যে অক্সিজেন প্রয়োজন, সেই অক্সিজেনের অপ্রতুলতা। কোথাও অক্সিজেন পাওয়া যাচ্ছে না, এমনকি হাসপাতালগুলোতেও অক্সিজেন নেই। দুর্নীতিতে এই সময়, এই দুঃসময়ে, চরম দুঃসময়, আজকে দুর্নীতিতে ছেয়ে গেছে স্বাস্থ্য বিভাগ। করোনাকালে অস্তিত্ব সংকটে পড়েছে কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থা। রাজধানীর অন্তত 5টি কিন্ডারগার্টেনের কার্যক্রম এরই মধ্যে গুটিয়ে ফেলা হয়েছে। পরিচালনা খরচ বহন করতে না পারায় আরও কয়েকটি বন্ধ হওয়ার পথে। বিস্তারিত জানাচ্ছেন একে আজাদ। মাস তিনেক আগেও এখানে বসতো কচি কাচার মেলা। প্রাণ প্রকৃতির সাথে কল্পনার রাজ্যে ছিল শিশুদের বসবাস। এখন সবই নিষ্প্রাণ। করোনা কেড়ে নিয়েছে শিশুদের দুরন্তপনা। দহনকালে বন্ধ কিন্ডারগার্টেনের কার্যক্রম। 17 মার্চ স্কুল বন্ধ হয়েছে। ম্যাক্সিমাম স্টুডেন্টের টিউশন ফি জানুয়ারি থেকে ডিউ হয়ে গেছে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদেরকে প্রতিষ্ঠানটা পরিচালনা করতে গিয়ে খুব হিমশিম খেতে হচ্ছে। সরকারি বেসরকারি সহযোগিতা ছাড়াই নিজেদের আয়ে চলে কিন্ডারগার্টেন। শিক্ষার্থীদের ফি থেকে যাবতীয় খরচ বহন করা হয়। প্রায় 70% শিক্ষার্থী পরীক্ষা এলেই তাদের বকেয়া বেতন পরিশোধ করে থাকে। এখন ক্লাস পরীক্ষা না থাকায় কিন্ডারগার্টেনগুলো পরিচালনায় হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। অতি কষ্টে মার্চ পর্যন্ত আমি চালাই আসছি। মার্চ থেকে পর্যন্ত আমার শিক্ষকদের বেতন বাকি। মানবতা জীবনযাপন করতেছি স্কুলে ভাড়া প্লাস শিক্ষকদের বেতন নিয়ে। 3 মাস ধরে আমাদের প্রতিষ্ঠানের ভাড়া বাবদ প্রায় 1.5 লক্ষ টাকা বাকি। শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা বাকি। আমাদের প্রাত্যহিক খরচ বহন করা আমাদের জন্য খুবই মুশকিল হয়ে যাচ্ছে। সারা দেশে 65,000-এর মতো কিন্ডারগার্টেন। বেশিরভাগই পরিচালনা করা হয় ভবন ভাড়া করে। এখান থেকে পাওয়া বেতনের উপরেই নির্ভর করে 12 লাখ শিক্ষক কর্মচারীর জীবন জীবিকা। কোনো রকমে গত কয়েক মাস পার করলেও শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা, ভবনের ভাড়া পরিশোধে ব্যর্থ
অনেক কিন্ডারগার্টেন কর্তৃপক্ষ। বাড্ডা এলাকায় আমার একটা স্কুল ছিল, আমি সেটা বন্ধ করে দিচ্ছি। কেরানীগঞ্জে অনেক স্কুল বন্ধ হয়ে গেছে, বনশ্রীত স্কুল বন্ধ হয়ে গেছে, ঢাকার বাইরে প্রচুর স্কুল যারা বাড়ি ভাড়া দিতে পারতেছে না তারা স্কুল বন্ধ করে দিয়েছে। কয়েকটি কিন্ডারগার্টেন বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে শিক্ষার্থীরা, চাকরি হারিয়ে বেকার হয়ে পড়ছেন অনেক শিক্ষক। কিন্ডারগার্টেনের অস্তিত্ব টিকিয়ে রাখতে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি চান শিক্ষকরা। উন্নত প্রতিষ্ঠানগুলো ধরে রাখতে পারে, টিকিয়ে রাখতে পারে, এই কর্মরত ছাত্রদেরকে যেন সুন্দরভাবে তারা শিক্ষাদান করতে পারে, সেক্ষেত্রে তার সহযোগিতা কামনা করছি। স্যার ম্যাডামের কাউকে কোনো বেতন দিতে পারিনি, ছেলেমেয়েরা বেতন দেন না, আমরা দিতে পারিনি। সরকার যদি কিছু টাকা পয়সা দিয়ে স্যার ম্যাডামগুলো, তাহলে স্কুলটা অস্তিত্ব রাখতে পারবো। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা। দেশের প্রধান নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এরই মধ্যে ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, সুরমা, জাদুকাটা ও যমুনার পানি বিপদসীমা অতিক্রম করেছে, আর ফলে ওইসব নদী তীরবর্তী এলাকায় শুরু হয়েছে বন্যা। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। সকাল ৬টায় সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে বিপদসীমার ৫৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, আর ভারতের মেঘালয় থেকে নেমে আসা জাদুকাটার পানি বিপদসীমার ১৩৩ সেন্টিমিটার উপর দিয়ে বইছিল। শহরের বেশিরভাগ বাড়িতেই হাঁটু সমান পানি। কোনো কোনো সড়কে রিকশার বদলে নৌকায় চলাচল করছেন মানুষ। হঠাৎ করে পানি আইছে, এমন অবস্থা, মাল কয় নিয়ে মুখিতা করবো, কোনো বুদ্ধি পাইলাম না। জামালপুরে যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদ নদীর পানি বাড়ছে দ্রুত গতিতে। যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার ৪৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাস্তার মধ্যে দিনে বন্যার পানি উঠছে, আমার জিনিসপত্রগুলো নিয়ে যাবেন, নৌকা ভাড়া করি, তারপরে জিনিসপত্রগুলো নিয়ে গেলাম। অনেক পানির মধ্যে আসা অনেক অসুবিধা। নীলফামারীতে তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করেছে। গত ২৪ ঘন্টার বেশি সময় ধরে নদী পাড়ের জনপদ সহ চরের অসংখ্য ঘরবাড়ি তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে নদী তীরবর্তী এলাকার ফসলের ক্ষেত, বীজতলা। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী এ.কে.এম. রফিকুল ইসলাম জানান, সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি সকাল পর্যন্ত বিপদসীমার ৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। জেলার কাজীপুর সদর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালি উপজেলার প্রায় ৩০টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নষ্ট হয়ে গেছে সবজিসহ বিভিন্ন ফসল। বাড়িঘরের অবস্থা ভালো না, কোথাও পানি, এখন যাবো কোথায়, অবদা দূরে আসা নেই। লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার আদিতমারি, কালীগঞ্জ, হাতীবান্ধা ও সদর উপজেলার ১০টি ইউনিয়নের ৩০টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে প্রায় ৪০,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। ক্ষতি হয়েছে বাদাম ও ভুট্টা আবাদের। চুলেও ডুবে গেছে, ভাত পাক করতে পারিনি, রাস্তা কোচা কাম না করে ভাতের জন্য। বাড়িঘর সব নদীতে যাচ্ছে, আমরা এখন কি করে খাই, বাচ্চা কাচ্চা কিভাবে আমরা বাঁচাই। এদিকে কুড়িগ্রামে ধরলা নদীর পানি বিপদসীমার ৬২ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র নদীর পানি চিলমারি পয়েন্টে ৬৪ সেন্টিমিটার এবং দুধকুমার নদীর পানি নুনখাওয়া পয়েন্টে ৫০ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে ২২টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। ক্ষতি হয়েছে তিল, চীনাবাদাম, সবজিক্ষেত সহ বীজতলা। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সময় হলো বাইজেস্টিল বিরতি নেবার, এরপর জানিয়ে ফিরছি। আমরণ অনশনের হুঁশিয়ারি সরকারি পাটকল শ্রমিকদের। এবং মির্জাপুরে ডিভাইডারের ওপর ট্রাক উল্টে নিহত ৩। করোনায় আরো ৪৩ জনের মৃত্যু, শনাক্ত ৩,৮০৯। বিশ্বে করোনায় আক্রান্ত কোটি ছাড়ালো। ভুয়া নমুনা পরীক্ষার অভিযোগ, নজরদারিতে ডায়াগনস্টিক সেন্টার। অস্তিত্ব সংকটে কিন্ডারগার্টেন।
এবং প্রধান নদ নদীর পানি বাড়ছে, বন্যা পরিস্থিতির অবনতি। বিরতির পর ফিরে এসে সবাইকে আরো একবার নিউজ এট 3-তে স্বাগত জানাচ্ছি এবং ফিরতে ফিরতে জানিয়ে দিচ্ছিলাম প্রিমিয়ার সিমেন্ট সংবাদ শিরোনামগুলো। করোনার কারণে বন্ধ মিরপুর জাতীয় চিড়িয়াখানা। লোক সমাগম না থাকায় যেন বন্য পরিবেশ ফিরে পেয়েছে খাঁচায় থাকা পশু পাখিরা, তাই মনের আনন্দেই ঘুরে বেড়ানো। চলুন দেখে আসি সাদিয়া নাজির রিপোর্ট। নিরিবিলি পরিবেশে রয়্যাল বেঙ্গল টাইগারকে বেশ উৎফুল্ল লাগছে। রোজ নগর জীবনে যান্ত্রিকতা কাটাতে মানুষের এখানে আসা, তবে বিনোদনের সেই আশা মেটাতে এদের আপাতত তাড়া নেই। এতক্ষণে সবাই বুঝেছেন ছবিগুলো মিরপুরের জাতীয় চিড়িয়াখানার। লোকারণ্য পেছনে রেখে এখন শুনশান নীরবতা। মূল ফটক থেকে একটু ভেতরে এগোতেই হাতের বাঁ পাশে চিত্রা হরিণের খেলার মাঠ। দল বেঁধে খাওয়া দাওয়া, দল বেঁধেই ছুট। তবে খাঁচায় বানরের দুষ্টুমি যে কাউকেই নিজেদের পরিচয় মনে করে দেবার জন্য যথেষ্ট। এই করোনাকালে জিরাফ, জেব্রা, অ্যারাবিয়ান হর্স আর জলহস্তির ঘরে এসেছে নতুন অতিথি, নামও রাখা হয়েছে। করোনায় খারাপ সময় গেলেও জনশূন্য চিড়িয়াখানায় ঝিলিক, শ্রাবণী আর দুর্জয়ের বেড়ে ওঠা অনেকটাই স্বস্তির খবর। প্রাণীদের জন্য খুবই একটা শান্ত পরিবেশ, তারা খুবই স্বাচ্ছন্দ্য বোধ করতেছে। মানুষজনের বিচরণ না থাকায় এখানে আপনার অনেক নতুন নতুন পাখি আমরা দেখি এখন, যেমন এই যেগুলো আগে কখনোই দেখা যেত না চিড়িয়াখানায়। দীর্ঘদিন মানুষের উপস্থিতি, কৌতূহল পেরিয়ে পুরো পরিবেশে যেন খানিকটা বুনোভাব। তার ছোঁয়া লেগেছে অনেকটা পশু পাখির উপরেও। দর্শনার্থী থাকলে অনেক সময় প্রাণীদের বিভিন্ন সময়ে তারা ভয়ে আতঙ্কিত থাকে, খাঁচার মাঝখানে জড়সড় হয়ে বসে থাকে। বর্তমান সময়ে যেহেতু তারা এই পরিবেশ পেয়েছে, তাই তারা অনেক ভালো আছে, মনে করে তারা বনে আছে এবং তারা তাদের ঠিকমতো খাবার দাবার করছে, তাদের প্রজনন কাজ করছে। এদিকে ময়ূরগুলো ইদানিং মানুষ দেখলেই অপ্রস্তুত হয়ে যায়, তবে ময়না, টিয়া আর কাকাতুয়ায় মুগ্ধ হবেন যে কেউ। করোনায় গোটা দুনিয়া যখন থমকে আছে, তখন বিশ্বের আরও সব চিড়িয়াখানার মতো মিরপুরের জাতীয় চিড়িয়াখানার পরিবেশ আর প্রাণীগুলো যেন জিরিয়ে নিচ্ছে খানিকটা। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা। করোনা মহামারীতেই শুরু ডেঙ্গুর মৌসুম, তারপরও মানুষের সচেতনতার প্রচণ্ড অভাব। বাসাবাড়ির ময়লা আবর্জনা নষ্ট করা হচ্ছে আশপাশের পরিবেশ। মোহাম্মদপুর ও মিরপুরের কয়েকটি এলাকায় বাড়ির পেছনের জায়গা বর্জ্যে ভরে গেছে, ফলে এসব জায়গায় মশার বংশবিস্তার হচ্ছে আর বর্জ্য থেকেই নানা জীবাণুর উৎপত্তি। রোববার মোহাম্মদপুরের 31 নম্বর ওয়ার্ডের শেরশাহশুরি রোডে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান শুরু করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আবর্জনা পরিষ্কারের পাশাপাশি মশা প্রজননের জায়গায় ওষুধ ছিটিয়ে দেয় সিটি কর্পোরেশনের কর্মীরা। কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা থাকার পরও আবর্জনা ফেলে পরিবেশ নোংরা করলে বিধি অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো বন্ধের সিদ্ধান্তের পরিবর্তন না হলে 1 জুলাই থেকে আমরণ অনশনের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতারা। বেলা 11টায় নগরীর খুলনার খালিশপুরে শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এই কর্মসূচি ঘোষণা দেন বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল রক্ষা সিবিএ নন সিবিএ সংগ্রাম পরিষদ। গত 25 মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সিদ্ধান্ত অনুযায়ী সরকারি 25টি পাটকল বন্ধ করার সিদ্ধান্ত নেয় মিল কর্তৃপক্ষ। প্রথম থেকেই এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আসছে শ্রমিক নেতারা। শ্রমিকরা জানায়, পাটকলগুলোর উৎপাদন বন্ধ হয়ে গেলে পরিবারের সদস্যদের নিয়ে বিপাকে পড়বে তারা। 29 জুন ও 30 জুন স্ব মিল গেটে অবস্থান কর্মসূচি পালন করবেন বলেও জানান শ্রমিকরা। টাঙ্গাইলের মির্জাপুরে ডিভাইডারের ওপর ট্রাক উল্টে 3 জন নিহত ও আহত হয়েছেন আরও 2 জন। রবিবার ভোরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চরপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। গোড়াই হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লোহার পাত ভর্তি ট্রাকটি মহাসড়কের মির্জাপুর উপজেলার পুষ্টকামুরি চরপাড়া নামক স্থানে ডিভাইডারের উপর উল্টে গিয়ে লোহার পাতের নিচে চাপা পড়ে 3 জন যাত্রী এবং নিহত হন। এখন পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি, আর আহতদের কুমুদিনী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ।
করোনার বিরূপ প্রভাব পড়েছে ঝালকাঠির নৌকা শিল্পে। ঐতিহ্যবাহী আটঘর হাট প্রায় ক্রেতাশূন্য। ভরা মৌসুমেও বেচাকেনা না থাকায় বড় ধরনের ক্ষতির মুখে নৌকার কারিগর ও ব্যবসায়ীরা। ঝালকাঠি প্রতিনিধি শ্যামল সরকারের পাঠানো তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট দেখে নেব। খাল-বিল আর নদী বেষ্টিত ঝালকাঠি জেলা। চলাচল ও ফসল পরিবহনে কেবল ঝালকাঠি নয়, আশপাশের জেলার মানুষেরও প্রধান ভরসা নৌকা। এই বর্ষা মৌসুমে মন্দাভাব সেই নৌকা শিল্পে। প্রায় 200 বছরের পুরনো ঝালকাঠির সীমান্তবর্তী আটঘর হাট ঘুরে দেখা গেছে আগের বছরের তুলনায় সিকিভাগ নৌকাও হাটে আসেনি। করোনার ভয়ে দূর দূরান্তের ক্রেতারাও কম। এই সময়টায় দেখা গেছে রাস্তাতে হাঁটা যাইতো না, বাজার অনেক লোক আসতো, ক্রেতা আসতো আর কি। এবছর এটা হয় না কি, এখন মানে বাইরের কারণে দেখা যায় মানুষজন বেরোচ্ছে না বাইরে। ক্রেতা বিক্রেতার পাল্টাপাল্টি কথাও জানা গেল। দিন দিন বাড়ছে কাঠসহ নৌকা তৈরির উপকরণের দাম, সেই তুলনায় বিক্রি মূল্য মিলছে না। ক্রেতারা আবার বলছেন নৌকার দাম আগের তুলনায় অনেক বেশি। করোনার রোগ আছে না, সেগুলো আইছে, তার জন্য একটু আমাদের ব্যবসা বাণিজ্য খারাপ, বুঝছেন। এবছর নৌকাটা একটু দাম কম, তার কারণে বিভিন্ন সমস্যার কারণে। গত বছর তো 1800, 2000, 2500 এরকম বিক্রি হয়েছে। এবছর 3000, 3500। ঝালকাঠির ঐতিহ্যবাহী নৌকা শিল্পে করোনার প্রভাব সামাল দিতে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছে প্রশাসন। আমরা চেষ্টা করব তাদের যদি এই ধরনের কোনো ব্যাপক কোনো সমস্যা হয়, আমরা আমাদের পক্ষে যতদূর করা সম্ভব আমরা সহায়তা করি। সেইভাবে তাদের কিছু সহায়তা যদি লাগে আমরা সেটা করতে পারবো, যাতে তারা তাদের ব্যবসা তারা চালিয়ে যেতে পারে এবং কোনো সমস্যা না হয়। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। সৌদি আরবের খেজুর চাষ হচ্ছে শরীয়তপুরের গোসাইরহাটে। এমন খেজুরের বাগান তৈরি করে আলোড়ন সৃষ্টি করেছেন মোহাম্মদ সুলাইমান খান। শরীয়তপুর প্রতিনিধি রুকনুজ্জামান পারভেজের তথ্য ছবিতে বিস্তারিত একটি ডেস্ক রিপোর্টে। 1 বছর আগে সৌদি আরব থেকে, পরে গাজীপুর ও নরসিংদী থেকে সৌদি খেজুরের চারা সংগ্রহ করে গোসাইরহাটের ছোট কচনা গ্রামে নিজ বাড়ির 2 বিঘা জমিতে রোপণ করেন সোলাইমান। প্রথমে নিজের মতো করে এবং পরে কৃষি বিভাগের পরামর্শে খেজুর গাছের যত্ন নিয়ে বিশাল বাগান তৈরি করতে সক্ষম হয়েছেন তিনি। পাশাপাশি নার্সারি করে 500 থেকে 1500 টাকায় খেজুরের চারা বিক্রি করছেন। বর্তমানে তার বাগানে 4000-এর মতো খেজুর গাছ রয়েছে, যা জেলায় আলোড়ন সৃষ্টি করেছে। প্রায় 4000 মতন চারা করছি। আমার 20 পিস গাছে 2 পিসে এই যে ফলন আইছে। বাংলাদেশের সমস্ত মানুষ এর এখানে আইসা দেখে উপলব্ধি হইয়া সবাই যেন এই খেজুরের বাগান করে। এই খেজুর চাষ করে দেশের বেকার যুবকরা স্বনির্ভর হতে পারবে। এক একটি গাছে 3 থেকে 4 মণ পর্যন্ত খেজুর ধরবে বলে মনে করছেন সোলাইমান। আমি একটি বাগান করি, তারপর চিন্তা ভাবনা করলাম যে শুধু আমি বাগান করলেই তো হবে না, সারা দেশে যাতে আমি ছড়িয়ে দিতে পারি, এই জন্য আমি নার্সারির জন্য আমি চেষ্টা চালাই এবং নার্সারি করি। সৌদি আরবের খেজুর চাষ হচ্ছে এখানে, তাই দূর দূরান্ত থেকে অনেকে দেখতে আসছেন। সৌদি আরবের খেজুর যদিও হয় আমাদের বাংলাদেশের জন্য একটা গৌরব। এর দেখা দেখি যদি আরো যদি অনেক লোকেই করে তাইলে আমাদের দেশেরই একটা উন্নয়ন। কৃষি বিভাগের সহযোগিতা ও দীর্ঘ পরিচর্যায় বাগানের চারাগুলো এখন গাছে পরিণত হয়েছে। বাগানটিতে খেজুর ধরাও শুরু হয়েছে। তার নার্সারি থেকে সৌদি খেজুরের চারা সংগ্রহ করে সৌদি খেজুরের সম্প্রসারণ অত্র উপজেলা গঠনের জন্য আমরা বিভিন্ন কৃষককে উৎসাহিত করে থাকি। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। আবারও সময় হলো বাজিস্টের বিরতির, এরপর জানিয়ে ফিরছি। করোনা মোকাবেলায় $690 কোটি তহবিল সংগ্রহ এবং এফএ কাপের শেষ 4-এ ম্যান ইউ।
বিরতির পর ফিরে এসে নিউজ যাত্রীতে আরও একবার স্বাগত এবং এ পর্যায়ে ফিরে এসে জানাবো দেশের বাইরের খবর। করোনা মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কমিশন সহ অনেক দেশের কাছ থেকে প্রায় ৬৯০ কোটি ডলারের তহবিল সংগ্রহ হয়েছে। ইইউ এক্সিকিউটিভ ও অ্যাডভোকেসি গ্রুপ গ্লোবাল সিটিজেনের যৌথ উদ্যোগে ৪০টি সরকারের অংশগ্রহণে বৈশ্বিক ভার্চুয়াল সম্মেলনে এই প্রতিশ্রুতি আসে। মহামারী প্রতিরোধে ভ্যাকসিন যখনই তৈরি হোক তা যেন সবাই পায় সেটি নিশ্চিত করার উপর সম্মেলনে জোর দেন বিশ্ব নেতারা। কোভিড-19 মোকাবেলায় তহবিলের প্রতিশ্রুত অর্থের মধ্যে ইউরোপিয়ান কমিশন ও ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক যৌথভাবে ৪৯০ কোটি ইউরো, যুক্তরাষ্ট্র ৫৪ কোটি ৫০ লাখ ডলার, জার্মানি ৩৮ কোটি ৩০ লাখ ইউরো, কানাডা ৩০ কোটি ডলার ও কাতার ১০ কোটি ডলার দেবে। এই তহবিল থেকে কোভিড-19 পরীক্ষা, চিকিৎসা ও ভ্যাকসিনের জন্য ব্যয় করা হবে। পাশাপাশি বিশ্বের দরিদ্রতম এবং প্রান্তিক জনগোষ্ঠীও সহায়তা পাবে। এই সম্মেলনের অংশ হিসেবে একটি ভার্চুয়াল কনসার্ট অনুষ্ঠিত হয়। খেলার খবর। এফএ কাপের কোয়ার্টার ফাইনালে নরউইচ সিটিকে ২-১ গোলে হারিয়ে শেষ ৪ নিশ্চিত করল ম্যানচেস্টার ইউনাইটেড। নরউইচ সিটির বিপক্ষে খেলতে নেমে বল দখলে এগিয়ে থাকলে ভালোই ঘাম ঝরাতে হয়েছে ম্যানিউকে। প্রথমার্ধে কোনো দলই সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি, তবে বিরতির পর ৫১ মিনিটে ইগালোর গোলে এগিয়ে যায়। শেষ করব নিউজ এট 3, তবে তার আগে এক নজরে প্রিমিয়ার সিমেন্ট সংবাদ শিরোনামগুলো আরেকবার দেখে নেব। করোনায় আরও ৪৩ জনের মৃত্যু, শনাক্ত ৩,৮০৯। বিশ্বে করোনায় আক্রান্ত কোটি ছাড়ানো। ভুয়া নমুনা পরীক্ষার অভিযোগ, নজরদারিতে ডায়াগনস্টিক সেন্টার। অস্তিত্ব সংকটে কিন্ডারগার্টেন। প্রধান নদ নদীর পানি বাড়ছে, বন্যা পরিস্থিতির অবনতি। আমরণ অনশনের হুঁশিয়ারি সরকারি পাটকল শ্রমিকদের। মির্জাপুরে ডিভাইডারের ওপর ট্রাক উল্টে নিহত ৩। করোনা মোকাবেলায় ৬৯০ কোটি ডলারের তহবিল সংগ্রহ। এবং এফএ কাপের শেষ ৪-এ ম্যান ইউ। এই ছিল নিউজ এট 3-তে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে স্টার লিখে স্পেস দিয়ে AN লিখে পাঠিয়ে দিন 595